ভারতবর্ষের চাল খাবে, ভারতবর্ষের আলু খাবে, ভারতবর্ষের পানি খাবে, ভারতবর্ষের বিদ্যুতের আলো নেবে। আর আমরা এটা মেনে নেবো নাকি? ওরা তো ভিখারি, এখান থেকে কিছু না গেলে খেতে পারে না, আর আমাদের গালি দেয়। ভারত ছাড়া বাংলাদেশের কোনো অস্তিত্ব নেই। অস্তিত্ব আছে কি? বাংলাদেশের পর্যটকরা তো নেই, এখন কেমন চলছে? এই ব্যবসা থাকবে না, অন্য ব্যবসা তখন অন্য লাইনে যেতে হবে আমাদের। বন্ধুরা, ভারতের টিভি চ্যানেলগুলো প্রমাণ দিয়েছে যে গোবর খেলে সবকিছু সম্ভব। তারা যেভাবে বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার করছে তাতে তারা নিজেদের সম্মান নিজেরা ডুবিয়েছে। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন ভারতীয় টিভি চ্যানেলরা এবং ভারতীয় জনগণ বাংলাদেশ সম্পর্কে কিভাবে অপপ্রচার চালাচ্ছে। তারা এখনো বুঝতে পারেনি যে বাংলাদেশ তাদের শত্রু নয়, তারা নিজেরা নিজেদের শত্রু। তাদের কঠোরপন্থী হিন্দুত্ববাদী হচ্ছে তাদের শত্রু। তাদের কঠোর হিন্দুত্ববাদ মনোভাবের কারণে ভারত প্রতিবেশী ছাড়া একলা দেশ হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলুন সার্কাসের ভেতর থেকে ঘুরে আসি। তো যাই হোক, প্রথমে এই লোকটি কি বলছে শুনুন। ভারত থেকে কিছু না আসলে বাংলাদেশের মানুষ নাকি খেতে পায় না এবং বলছে ভারত ছাড়া বাংলাদেশের কোনো অস্তিত্ব নেই। ওরা তো ভিখারি, এখান থেকে কিছু না গেলে খেতে পারে না, আর আমাদের গালি দেয়। ভারত ছাড়া বাংলাদেশের কোনো অস্তিত্ব নেই। অস্তিত্ব আছে কি? এই লোককে আগে কেউ পাগলাগারদে পাঠা এবং তার পেছনে গরম ডিম ঢুকে দে, তারপরে সে বুঝতে পারবে ভারত ছাড়া বাংলাদেশের কিভাবে অস্তিত্ব আছে। এখানে এই চাচা আবার বলছে সার্জিক্যাল স্ট্রাইক দরকার, বাংলাদেশে নাকি তারা সার্জিক্যাল স্ট্রাইক চালাবে। ওদের উচিত শিক্ষা দেওয়া দরকার। প্রয়োজন ওদেরকে ধরে ধরে আমি তো বলবো আমাদের একটা সার্জিক্যাল স্ট্রাইক ইমিডিয়েটলি করা দরকার। ইমিডিয়েটলি পাকিস্তানেও তো সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, আর সেম কন্ডিশন টু বাংলাদেশ। সেম না করলে ধরে ধরে যেগুলো বেয়াদবি করছে, যাদের হিসাব নেই, যাদের জন্মের ঠিক নেই, ওদেরকে এই প্রচেষ্টা করতে হবে। আসুক ভারত, আমরাও বাস নিয়ে রেডি আছি। এবার চলে এসেছে ময়ূখ রঞ্জন বাদর। মেয়াদ উত্তীর্ণ পাতা খেয়ে এসে কি বলছে দেখুন। বলছে তোমার নাম আমার নাম, সিলেট, রংপুর, চট্টগ্রাম। রংপুরে যখন হিন্দুরা বিদ্রোহ শুরু করেছে, কেন স্লোগান উঠবে না? আমার পরে সমস্বরে বলুন, তোমার নাম আমার নাম, সিলেট, রংপুর, চট্টগ্রাম। এবার এই বুড়ো আঙ্কেল চলে এসেছে এবং বলছে ভারতবর্ষের চাল খাবে, ভারতবর্ষের ডাল খাবে, আর ভারতের সাথে বেমানি। এমন একটা অ্যাটিটিউড যে ভারত না দিলে আমরা না খেয়ে মরে যাব। ভারতবর্ষের চাল খাবে, ভারতবর্ষের আলু খাবে, ভারতবর্ষের পানি খাবে, ভারতবর্ষের বিদ্যুতের আলো নেবে। আর আমরা এটা মেনে নেবো নাকি? হ্যাঁ, আমরা এটা মেনে নেবো? আমরা কি সব ধ্বজভঙ্গ আছি নাকি? হ্যাঁ, আরে ভাই, পাকিস্তান, আফগানিস্তান আর রাশিয়া আমাদের জন্য রেডি, আর চায়না তো সব খুলে দিয়ে বসে আছে। এবার দেখুন শুভেন্দু হিন্দু হিন্দু করছে, কিন্তু সে নিজে মুসলমানের বাড়িতে গিয়ে 3 বাটি গরুর মাংস খায়। আপনারা শুনুন এই আঙ্কেল কি বলছে। আজকে সনাতনী সনাতনী হিন্দু হিন্দু করছে এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরু গোশত, 3 বাটি পশ্চিম মেদিনীপুরে শাহাবুদ্দিনের বাড়ি নাম বলে দিচ্ছি। আবার রাতে খাবে বলে আবার টিফিন কেরিয়া করে দয়ে নিয়ে গেছে। এবার দেখুন আরেকটি হনুমান রিপোর্টার চলে এসেছে। ভারতের দেওয়া চাল খেয়ে নাকি বাংলাদেশের মৌলবাদীরা টিকে আছে। বাংলাদেশ নাকি ভারতের গমের উপরে, চিনির উপরে, সবকিছুর উপরে নির্ভরশীল। থেকে চাল রপ্তানি হয় বাংলাদেশে, যা খেয়ে দুবেলা দুমুঠো এই উগ্র মৌলবাদীরাও বেঁচে থাকেন। ভারতের গমের উপর নির্ভরশীল এই বাংলাদেশ, উগ্র মৌলবাদীরা দেখতে পাচ্ছেন আলু পেতে ভারতী ভরসা। আপনারা আলুটাও ঠিক করে চাষ করতে পারেন না। ভারত থেকে শস্য যায়, ডাল যায়, খেয়ে বেঁচে থাকেন, দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকেন উগ্র মৌলবাদীরা। মশলা পেতেও ভারতকে ভরসা করতে হয়। আরে ভাই, বাংলাদেশে হাজার হাজার চিনি কল পড়ে আছে, শেখ হাসিনা সরকারি এগুলো চালু করতে দেয়নি। এই পাগলা কি বলছে শুনুন। দারচিনি, লবঙ্গ, গোলমরিচ সব ভারত থেকে চায়। চিনিতেও ভারতের উপর নির্ভরশীল করতে হয়, কারণ চিনিটাও উৎপাদন করতে পারেন না, আখটাও ঠিক করে চাষ করতে পারেন না। আপনারা বাংলাদেশ থেকে কলকাতায় আসেন, দিল্লিতে যান, লজ্জা করে না উগ্র মৌলবাদীদের? তো এই একের পর এক তথ্য, ভারত থেকে যন্ত্রাংশ রপ্তানি হয়, কিন্তু এই যদি চাল না যায়, ডাল না যায়, তেল না যায়, নুন না যায়, কি করবে? কি খাবেন আপনারা উগ্র মৌলবাদীরা? আপনারা কি খাবেন? এবার দেখুন বাংলাদেশের পর্যটকরা ইন্ডিয়াতে যাচ্ছে না, যার কারণে কলকাতার ব্যবসায়ীদের কি অবস্থা হয়েছে আপনারা নিজের চোখে দেখুন। বাংলাদেশের পর্যটকরা তো নেই, এখন কেমন চলছে? এই ব্যবসা থাকবে না, অন্য ব্যবসা তখন অন্য লাইনে যেতে হবে আমাদের।
কিছু ভাবার কি আছে, মোদিবাবু এখন ভিসা দিচ্ছেন, আমরা কি করবো? আমাদের কিছু করার আছে? ওনার হাতেই তো ক্ষমতা সবকিছু, দিলে হবে, না দিলে আর কি করা যাবে। স্টেটটা বন্ধ হয়ে যাবে, বাংলাদেশ না আসলে মার্কেট বন্ধ হয়ে যাবে। খরচা আছে, বাংলাদেশ আসলেই বিজনেস হবে না হবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আসলে বাংলাদেশের মানুষ ভারতে যাওয়ার আগেই ভারত ভিসা বন্ধ করে দিয়েছে, যাতে তারা বুক ফুলিয়ে বলতে পারে আমরাই ভিসা বন্ধ করে দিয়েছি। কিন্তু সত্যি কথা হচ্ছে বাংলাদেশের মানুষ ভারতে নিজে থেকে যেতে চাচ্ছে না, কোনো ভিসা বন্ধ করে দেওয়ার জন্য নয়। আর এদিকে শহর কলকাতার ছবিটা একটু দেখাই। ফাঁকা করছে রাস্তা, ফাঁকা হোটেল, রেস্টুরেন্ট, বাংলাদেশে অশান্তির আঁচ যেন এসে পড়েছে কলকাতার মার্কেট স্ট্রিটে। টানা অশান্তির ফলে বাংলাদেশ থেকে আর কলকাতায় আসতে পারছেন না পর্যটকরা, ফলে মার খাচ্ছে। আর সেই আগুনে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবার বাংলার ব্যবসা বাণিজ্যের একাংশ। এমনকি এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাদের টিভি চ্যানেলও দেখাচ্ছে কলকাতার ব্যবসায়ীদের কি অবস্থা। বাংলার জেরে প্রভাব পড়েছে পরিবহন ব্যবসা, হোটেল ব্যবসা এবং রেস্টুরেন্ট ব্যবসায়, যার ফলে আগামী দিন আরো বড় ভয়ঙ্কর দিন আসতে চলেছে, অন্তত ব্যবসায়ীরা সেটা বলছেন। বন্ধুরা, এখানে এই লোকটি ভারতের টিভি চ্যানেলে দেখেছে বাংলাদেশে নাকি মন্দিরে হামলা হচ্ছে, যার কারণে সে নিজের চোখে এগুলো দেখতে এসেছে। কিন্তু সে বাংলাদেশে আসার পর যা দেখলো সেটি তার মুখ থেকেই শুনুন। তো আমি খবর পাইছি যে এরকম ভাঙচুর হইতেছে, ইন্ডিয়া থেকে ফোন আইতেছে, প্লাস আমাদের সিএম এর পিও এরাও আমারে ফোন করতেছে। তো আমি এখানে আসিয়া দেখছি যে না, কোনো কিছু হই নাই। এই ভাইগুলা কিন্তু মন্দিরের অনেক যত্ন নিতেছে। যে আমাদের ভারত সরকারের কাছে এতটুকু অনুরোধ যে সেই ব্যাপার নিয়ে আগ বাড়তে লাগে না, এগুলা মিথ্যা কথা। আমি নিজেই আছি, আর আমার নাম হলো অজয় দাস, আমার সমষ্টি হলো বরসালা সমষ্টি, ঢেকিয়াজুলি থানা, হরিপুর ডিস্ট্রিক্ট। কিন্তু আমরা যখন দেখি আমাদের পবিত্র মন্দির ঢাকেশ্বরী মন্দিরের সামনে আমাদের মুসলমান ভাইয়েরা উপস্থিত, তখন আমার মনটা ভরে যায়, তখন ভাবি যে এই বাংলাদেশ আমার। তো যাই হোক, এখানে দেখুন মাথায় আঘাত নিয়ে ছেলেটি চলে এসেছে। সে নাকি বাংলাদেশে এসেছিল ঘুরতে, আর বাংলাদেশের মৌলবাদী তার মাথা ফাটিয়ে দিয়েছে। এই ছেলে কি বলছে আপনারাই শুনুন। কিন্তু যখন ওরা আমার মাথায় পাথরটা মারলো, আমার একটা কথাই মনে পড়লো, আমি যদি এখন না বাড়ি ফিরতে পারি বেঁচে, তাহলে আমার জল খাও। আমি বুঝতে পারছি, তুমি জল খাও। বন্ধুরা, এখানে মহিলারা কি বলছে শুনুন। বাংলাদেশে অবস্থিত ভারতীয় এজেন্টরা নিজেদের বাড়ি মন্দির নিজেরাই ভাঙে, আর ফেসবুক লাইভে এসে বলে যে এগুলো নাকি মুসলমান করেছে। এই মহিলারা কি বলছে আপনারাই শুনুন। আমি একটা মহিলা মানুষ, আমি হিন্দু না, হিন্দু, কিন্তু আমি ওর কথা অবশ্যই করবো। যে একটা ভিডিও ছাড়ছে, পুরো নেট দুনিয়া তামা বানা ফেলাইছে, মিথ্যা একটা ভিডিও। আপনি যান, যা দেখবেন ওর মন্দিরে একটা কিচ্ছু নষ্ট হয় না। বন্ধুরা, এবার ব্যারিস্টার সুমনকে দেখুন। সত্যি ভাই, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যে দিয়েছে সে কিন্তু একটা মাল। ব্যারিস্টার সুমনের চেহারা কিন্তু ওপি লাগছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বন্ধুরা, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন বিভিন্ন স্পেশাল ডেতে মোবাইলে কল করলে আপনি এরকম ভাষণ শুনতে পাবেন। আরে ভাই, মানুষ মারা যাচ্ছে কিন্তু আপনাকে এই ভাষণ ফোনে শুনতে হবে। কি একটা অবস্থা! আপনি ইমার্জেন্সিতে কাউকে কলও করতে পারবেন না। বন্ধুরা, এবার হকার সাংবাদিকের নতুন গান বের হয়েছে। এই সাংবাদিককে নিয়ে গানটি শুনে আসি। বন্ধুরা, এবার একটি মজার জিনিস দেখুন। ধর্ম ক্লাসে হুজুর অনুপস্থিত থাকায় যখন হিন্দু ধর্মের শিক্ষক ক্লাস নিতে আসেন তখন কিছুটা এমন ঘটে। বন্ধুরা, কি একটা অবস্থা! সে না বললে মনে হয় এগুলো জানতামই না আমরা। মুসলমান সম্প্রদায় মনে হয় হয়তো যে এটার মধ্যে কোনো ভাগাভাগি নেই, কিন্তু দুটো ভাগে বিভক্ত, শিয়া এবং সুন্নি। এবার আমি এগুলোরও যদি আরো নির্দিষ্টভাবে ভাগ যদি একবার দেখাই, শিয়া কমিউনিটির মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে, যেরকম ইসলাম। তো যাই হোক বন্ধুরা, আপনারা দেখতে পেলেন ভারতের জনগণ এবং টিভি চ্যানেল বাংলাদেশকে নিয়ে কিভাবে অপপ্রচার চালাচ্ছে। এই বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, টেক কেয়ার।